শান্তি বৈঠক ভেস্তে যেতেই মানসিক অবস্থার কি আরও এক দফা অবনতি হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? এতদিন ইরান দখল নিয়ে নানা রকম বাগাড়ম্বর করে এসেছেন তিনি। এখন তার মাথায় ঢুকেছে ইরানের সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার এক অলীক কল্পনা। মানে তিনি চাইছেন হরমুজ প্রণালী দিয়ে কোনো পণ্যবাহী জাহাজকে তিনি আর বের হতে দেবেন না। মানে ইরানকে শাস্তি দিতে গিয়ে দুনিয়ার অন্য দেশেও তেল এবং জ্বালানির সংকট ডেকে আনতে চাইছেন তিনি। আর সেই সঙ্গে চাইছেন ইরানের সস্তার তেল না কিনে সবাই এবার তার কাছ থেকে ভেনেজুয়েলার দামি তেল কিনুক। ভাবুন কতটা হতাশায় পড়লে এরকম একটা অলীক ভাবনা ভাবা যায়। কি করে তিনি ভাবলেন যে এর প্রতিবাদ কোনো দেশ করবে না? তাছাড়া আন্তর্জাতিক জলপথ আটকানোর অনেক নিয়ম কানুন আছে। দুম করে চাইলাম আর সব দেশের জাহাজ আটকে দিলাম, এরকম আবার হয় নাকি? আর ঠিক এরপরেই একেবারে প্রত্যাশিতভাবে চীন ট্রাম্পকে একটা পাল্টা হুমকি দিয়ে দিয়েছে। এরপরে চীনের জাহাজ আটকানোর ক্ষমতা হবে ট্রাম্পের সেনার? ভারতের জাহাজকে এখনও শর্ত সাপেক্ষে হরমুজ থেকে পার হওয়ার অনুমতি দিচ্ছে ইরান। সেটাও কি তিনি হতে দেবেন না? আর এরপরেও কি চুপ করে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ট্রাম্পের জলপথে নাকাবন্দি করার হুমকিকে কেউই কি আর বিশেষ পাত্তা দিচ্ছেন না? দেওয়ার কথাও নয়, কারণ ইরানি মিসাইলের ভয়ে আমেরিকার তথাকথিত অপরাজেয় যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল ছেড়ে পালিয়ে 1000 কিলোমিটার দূরে নিরাপদে নোঙর করে বসে রয়েছে। আর ইরানের 2000 কিলোমিটার ব্যাপী উপকূল পথ ট্রাম্পের সেনাবাহিনী ব্লক করে দেবে, এটা কি ঘোড়াতেও বিশ্বাস করবে? মানে ক্রমে কি আরো বড় একটা বেইজ্জতের দিকে এগিয়ে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট পাগলা জগাই ট্রাম্প। আপাতত সস্ত্রীক তিনি এপস্টিন ফাইলের মূর্তিমান 2 নমুনা, আর সেই ফাইলের একটা টিকি বাঁধা রয়েছে ইসরায়েলের হাতেই। আর সেই জন্যই কি এভাবে ক্রমশ চোরাবালিতে তলিয়ে যাচ্ছেন ট্রাম্প? এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা এবং বিশ্লেষণ করব। আজকের এই আলোচনার অতিথি হিসেবে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং প্রাবন্ধিক সঞ্জয় মুখোপাধ্যায়। সঞ্জয়বাবু, প্রথমেই আপনাকে আমাদের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে আমেরিকা ইরানের উপকূলে নাকাবন্দি করার কথা বলেছে, এর জিওপলিটিক্যাল প্রতিক্রিয়া কি হবে সারা বিশ্বে? সঞ্জয়বাবু। সারা বিশ্বে তেলের দাম বেড়ে যাবে, আর যাদের তেল সবচেয়ে বেশি এখান থেকে যায় তারা সবার আগে এই যুদ্ধটাকে বন্ধ করার চেষ্টা করবে। তার জন্য তারা পিস টক্স এর জন্য এগিয়ে আসবে, যেমন চীনকে দেখা যাচ্ছে। কারণ চীনের 80 to 90% তেল যা লাগে তাই হরমুজ প্রণালী দিয়ে যায়, একটা মত বলে। আর একটা মত বলে না, অতটা নয়, 40 to 45%, হোয়াট এভার মেবি, মিনিমাম 40 to 45%, যেটা চ্যাট জিপিটি কে যদি আপনি জিজ্ঞেস করেন তা সে বলবে, আর যেটা আমরা বেসিস করতে পারি। তাহলে 40 to 45% তেল যদি চীনে না যায়, এটা মাথায় রাখতে হবে যে যুদ্ধ যেদিন থেকে শুরু হয়েছে সেই 28 ফেব্রুয়ারি, যদি আমার ডেটটা একটু এদিক হতে পারে, মানে ফেব্রুয়ারি লাস্ট উইক, সেই দিন থেকে আজ পর্যন্ত কিন্তু চীনের ভেসেল কোনোদিন ইরান আটকায়নি। এবার যদি ইউএস আটকে দেয়, তাহলে চীনের ইকোনমিতে তার প্রোডাকশন, তার সার্ভিস, তার এগ্রিকালচার সব দিক থেকে ধাক্কা খাবে। আর শুধু চীনের ইকোনমি না, ভারতেও খাবে, ইউরোপে, অন্যান্য দেশে, যে মোটামুটি সারা বিশ্বে 20% জ্বালানির রিকোয়ারমেন্ট সেটা এই হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যায়। তো সারা পৃথিবীতেই একটা বড় সড়ো বিপর্যয় তৈরি হবে। এক কথায় ট্রাম্প এই সবকিছু জেনে শুনেই তিনি পিস স্টক ফেল করবার পর ঘোষণা করলেন যে ইউএস নেভাল শিপ এবার একটি জাহাজকেও হরমুজ প্রণালী থেকে যেতে দেবে না, সেটা যে দেশেরই হোক। তার মানে সরাসরি অঘোষিতভাবে সারা বিশ্বের বিরুদ্ধে এককভাবে যুদ্ধ ঘোষণা করে দিলেন, যেন যে হয় তুমি আমার শর্তে রাজি হও। শর্তটা কি? এই আমেরিকার সঙ্গে এসে একটা মিলিটারি ইন্টারভেনশনে অংশ নাও এগেনস্ট ইরান, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নাও, অথবা ইরানকে কূটনৈতিক দিক থেকে চাপ দাও। যেভাবেই হোক ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য গোটা বিশ্বকে উনি যখন আবেদন করে পারলেন না ইউরোপীয় ইউনিয়নকে, তখন এভাবে ঘুরিয়ে সবাইকে বিপদে ফেলে
বাধ্য করার চেষ্টা করছেন, বলা যেতে পারে যেটা ট্রাম্পের নিজস্ব একটা চারিত্রিক বৈশিষ্ট্য। অথবা মানসিক অবসাদ, অথবা হ্যাঁ, মানসিক এটা তো অবসাদ, নিচে পারলাম না। 2008 সালে হিলারি ক্লিন্টন বলেইছিলেন আমেরিকার মানে যখন প্রেসিডেন্ট নির্বাচনে, যে ট্রাম্প এমনই একজন মানুষ যিনি এলে আমেরিকাকে যুদ্ধের দিকে ঠেলে দেবে, এবং শুধু আমেরিকাকে না সারা বিশ্বকেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে। আমেরিকানদের আমেরিকানদের ভাবা উচিত যে তারা এই বিপর্যয়ের মধ্যে নিজেদের জড়াবে কিনা, কারণ ট্রাম্পের মানসিক সমস্যা আছে। এটা হিলারি ক্লিন্টন 2008 সালে তার নির্বাচনী ভাষণে বলেছিলেন, এটা আমরা দেখেছি, এটা একদম প্রমাণিত। এবং প্রথম এই যে যে প্রশ্নটা আপনাকে করব, প্রথম যে প্রশ্নটা করব যে এইটা এই পরিস্থিতি ঘোষণার কিন্তু পরে, খুব খারাপ দিকে নিয়ে যাচ্ছে। এইটা ঘোষণার পরে প্রথম প্রতিক্রিয়া যেটা দিয়েছে চীন এবং ইরান। ইরান প্রতিক্রিয়া দিয়েছে যে আমরাও দেখে নেব এটা, আপনি কি করে আমাদের এই 2000 কিলোমিটার প্রায় উপকূল এটা কি করে নাকাবন্দি করা যায়, যে ট্রাম্পের বাহিনী এখন ওখানে সেনা পাঠিয়ে তাদের ওই স্থল বাহিনীকে পাঠানোর কোন রকম তারা সাহস পাচ্ছে না, সেখানে তারা কি করে এত বড় উপকূল নাকাবন্দি করবে, এটাই একটা বড় প্রশ্ন। যাই হোক, ইরান তার কড়া জবাব দিয়েছে। দ্বিতীয় কড়া জবাবটা এসছে সরাসরি চীনের কাছ থেকে। চীন একদম খুব প্রায় হুমকির সুরে বলে দিয়েছে, আমাদের কোনো জাহাজের কে তোমরা ছুঁয়ে দেখো, আমাদের যাকে টাচ করে দেখো, টাচ করে দেখো। এটা চীনের একদম সরকারি প্রতিক্রিয়া, তাদের প্রতিরক্ষা মন্ত্রী অফিসিয়ালি এটা বলেছেন। তার মানে ট্রাম্প যদি কোনো রকম ভাবে এটা আটকাতে যান, তাহলে কি একটা বড় যুদ্ধ, আমি বলছি না যে আবার একটা বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা, কিন্তু একটা বড় বিশ্বব্যাপী যুদ্ধের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। অবশ্যই যুদ্ধটা বাড়ছে, এসক্যালেট হচ্ছে। তার কারণ ঠিক এই শান্তি বৈঠক বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম দুজনের অ্যাটিটিউড কি। আর তার থেকেও বড় কথা, শান্তি বৈঠকে বসবার সময় আমি আপনার সঙ্গে আলোচনার জন্য জাস্ট আমি একটা রেফারেন্স টানছি। যখন শান্তি বৈঠক শুরু হবে তার আগে ইউএসএ থেকে বলা হয়েছিল যে উই আর প্রিপেয়ার্ড টু স্টার্ট ইন এ মোমেন্টস নোটিস। অর্থাৎ আমরা এই ট্রুস বলে ইংরেজিতে যে কথাটা বলি, যে আমরা যুদ্ধ বিরতি করছি, বিরতি নয়, এটা আসলে আদৌ বিরতি? ওরা কি চেয়েছিল শান্তি, না নতুন করে রিস্টার্টিং এর জন্য একটা টাইম বাইং, একটা সময়কে নিয়ে নতুন করে সাজিয়ে নেওয়া, ঘুটি সাজানোর মতন। এবং ইরানও তার উত্তরে বলেছিল উই আর রেডি উইথ আওয়ার হ্যান্ড অন ট্রিগার্স। ঠিক আছে। তাহলে আমেরিকা বলছে আমরা মোমেন্ট নোটিসে এগিয়ে শুরু করে দেবো যুদ্ধ যদি পিস আমাদের এই ইনিশিয়েটিভটা ফেল করে। আর ইরান বলছে আমরাও রয়েছি ট্রিগারে হাত চাপিয়ে। তাহলে প্র্যাকটিক্যালি কেউই কি শান্তিটা চেয়েছিল, যে এখনই পিস প্রয়োজন আছে, তাই জন্য আমরা দুজনেই ইরানের পক্ষ থেকে সবচেয়ে পরিষ্কার বড় বলা কথা আছে, হচ্ছে এই যুদ্ধটা কেন দুজনে করছে এটা বুঝতে হবে, তাহলেই সমাধানটার রাস্তাটাও আসবে কিনা ভাবা যাবে। এবং এই হরমুজ তো তার একটা মানে উপলক্ষ হয়ে গেছে এখন, মানে একটাকে সামনে রেখে, সেই শিখণ্ডীকে সামনে রেখে লড়াই। হরমুজকে শিখণ্ডী করা হয়েছে। আপনি জাস্ট ভাবুন, যে অ্যামাজনের হেড অফিস ইউএইতে, সৌদিতে যেটা আছে, তার পাশ দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কিছুদিন আগে চলে গেছে। সেই এবং যাওয়ার পর বলেছিল, তার দুদিন আগে বলেছিল আমরা এবার ডেটা সেন্টারগুলো উড়িয়ে দেবো। অ্যামাজনের ওই হেড অফিস থেকেই এআই গাইডেড এই যুদ্ধটা হচ্ছে, মানে আমেরিকা করছে। ওরা এআই সেন্টারটাকে যদি উড়িয়ে দেওয়ার জন্য, অ্যামাজনের এআই সেন্টার ডেটা সেন্টারটাকে, তাহলে শুধু আমেরিকার যুদ্ধটা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হবে তা না, সারা বিশ্বের একটা টোটাল ওয়ার্ল্ড সিস্টেম এখন এআই চালাচ্ছে, যে ইকোনমি, বিজনেস, টোটাল যে ব্যাংকিং যে সিস্টেমটা, সেটা হুড়মুড় করে পড়বে। এবং এটা ইরান জানে যে এটা তার নাগালের মধ্যে আছে, ঠিক যেভাবে খার্গ নাগালের মধ্যে আছে আমেরিকার।
তো আমেরিকা এখনো পর্যন্ত কিন্তু দ্বীপপুঞ্জে ওদের যেখানে 80% ওদের জ্বালানি, সেখানে কিন্তু বোমাটা ফেলেনি। কারণ কন্ট্রোল অফ, যাকে বলা যেত মধ্যপ্রাচ্যের কন্ট্রোলটা কে নেবে, এটা হচ্ছে আসল। এবং হরমুজ প্রণালীর কন্ট্রোল তার হাতেই যাবে। যুদ্ধের শেষে দেখা যাবে এটাই আছে, লড়াইটা ততদিন চলবে। আর এই মধ্যপ্রাচ্যের কন্ট্রোলটা থেকেই মূল সমস্যা শুরু। আজকে নয়, 20 বছর আগে থেকে, যেটা ওবামা অনেক চেষ্টা করে একটা একটা বিরতি প্রস্তাবের মধ্যে দিয়ে একটা চুক্তি মতন করে ইরানের সঙ্গে একটা ব্যবস্থা, একটা সমঝোতায় আসার চেষ্টা করেছিল। ফেল হয়েছে। কিন্তু ইসরায়েলের নেতানিয়াহুর যুদ্ধোন্মাদ মানসিকতার জন্য আজকে এই গোটা ব্যবস্থাটা, যেটা ফ্রেজাইল ব্যবস্থা, তারও একটা ধামাচাপা দিয়ে ব্যবস্থা ছিল, একটা চলছিল। ইউএস জানে যে ওখানটা গেলে আমার সমস্যা বাড়বে ছাড়া কমবে না, যেন সেও যেতে চায়নি। তাকে জোর করে নাকাবন্দি আজকে যে সৃষ্টি করতে হলো, এই জায়গাটাকে ফেলতে টেনে নিয়ে আসলো ইসরায়েল তার নিজের অভিসন্ধিকে কার্যকর করার জন্য। সেটা কি? ইরানের নিউক প্রোগ্রামটা বন্ধ করতে হবে। দেখুন, এই যে পিস টক্স, তার 15টা শর্তের মধ্যে বেশিরভাগ শর্ত আমেরিকার ছিল ইরানের নিউক প্রোগ্রাম নিয়ে। আর 10টা শর্ত যেটা ইরান দিয়েছিল, তার মধ্যে বেশিরভাগ শর্ত ছিল হরমুজ প্রণালী নিয়ে। অর্থাৎ তুমি যদি আমার নিউক নিয়ে কথা বলো, আমি কিন্তু আমার হরমুজ নিয়ে কথা বলবো। তার মানে নিউক ভার্সেস হরমুজ দুটো, মানে আমরা দাবা খেলতে বসলে যা করি আর কি, একটা ঘোড়ে এগিয়ে দিলে ওদিক থেকে একটা ঘোড়া এগিয়ে দিল, হয়তো কে আর একটা ঘুটি এগিয়ে দিল, দুজনেরই ছক আছে কোথায় যাব। যাবোটা কি? আসল হচ্ছে মধ্যপ্রাচ্যের দখল কেন্দ্র সেখানে। কারণ কারণ হচ্ছে এই যে সৌদি আরবকে বুঝিয়ে দেওয়া ইরানের দরকার যে শেষ কথা এই অঞ্চলে আমি বলবো। যে ট্রাম্প বলেছিল কদিন আগে যে প্রয়োজনে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিকে আমরা সাপোর্ট করব, কতখানি ডাবল স্ট্যান্ডার্ড ইউএস যে পরমাণু প্রশ্নে ইরানকে আজকে আক্রমণ করছে। সেই ট্রাম্প কিন্তু নির্বাচনে আসবার আগে ইস্যু করে আলোচনা, মানে ভাষণ দিয়েছিল আমেরিকায় দাঁড়িয়ে, যে প্রয়োজনে সৌদি আরবকে আমরা তাদের পরমাণু বোমা তৈরি করবার কর্মসূচিতে সাহায্য করব। কেন? কারণ তারা চাইছে গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য। আর এই আমেরিকার আধিপত্য ভাঙার জন্যই ইরান এই লড়াইটা করছে। কিন্তু ইরানই কি করছে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। আজকে আমার আপনার সঙ্গে আলোচনা করতে খুব ভালো লাগছে, কারণ আপনি আমাকে একটা গভীর জায়গায় পৌঁছে দেওয়ার স্কোপ দিয়েছেন। কারণ এতটা স্কোপ সাধারণত বলবার জায়গা পাওয়া যায় না। থ্যাংকস আপনাকে সুব্রত বাবু, কারণ আপনার প্রশ্নটা সেই জায়গাতেই পৌঁছে দিয়েছে। ইরান কি একাই যুদ্ধ করছে? না, ইরান সামনে যুদ্ধ করছে, পেছনে আরেকটা শক্তি কাজ করছে, যেটা বারবার পাগলের মতন খুঁজে বেড়ানোর চেষ্টা করছে আমেরিকার গোয়েন্দারা বা আমেরিকান ইন্টেলিজেন্স। বলছে যে এই আমরা দেখেছি, মনে হচ্ছে যে চীন যেন ওখানে অস্ত্র সাপ্লাই করছে, চীনের র্যাডাররা কাজ করছে, কি চীনের টেকনোলজি কাজ করছে, কি চীনের মিসাইল কাজ করছে, হাবি যাবি নানা রকম কথা বলে যাচ্ছে, হাবি যাবি। তার কারণ কোনো প্রমাণ কিন্তু কেউ দেখাতে পারছে না। কিন্তু ওরা আমরা ভাবছি, এই ভাবনাটা তৈরি হচ্ছে কেন? কারণ ওরা বুঝতে পারছে যে ইরানের এই সাহসটা আসে কি করে, তাদের লক্ষ্যটা কি, আমাদেরকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দেওয়া। তাহলে এই মধ্যপ্রাচ্যের রাজত্বটা পরের দিক কে করবে? দেখুন, যখন মধ্যপ্রাচ্যের এই সংকটটা শুরু হয়নি, আজ থেকে 40 বছর আগে, তখন কিন্তু এই যা ভাগাভাগি ছিল, খানিকটা রাশিয়া খানিকটা ব্রিটেনের মধ্যে কন্ট্রোলটা, এবং সোভিয়েত ছিল রাশিয়া, আমেরিকা, তখন সোভিয়েত ছিল, তারা ইসরায়েলের সঙ্গে অনেকটাই সমঝোতা সোভিয়েত করেছিল। রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, এরা কিন্তু এটাকে দখলটা নিয়ে ভাগাভাগি করে রেখে দিয়েছিল খানিকটা, সেই আফ্রিকা ভাগাভাগি করে রাখার মতন উপনিবেশ খানিকটা ভাগাভাগি। কিন্তু সেখান থেকে আর রাশিয়াকে সরে যেতে হয়েছিল।
যেহেতু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছিল, এখন রাশিয়া আবার চাইছে নিজেকে ঢোকাতে, আর ইরানের মধ্যে দিয়ে তো একেবারে সোভিয়েতকে ঢুকে বসে সোভিয়েতকে ইয়ে করার জন্য, সোভিয়েতকে কোল্ড ওয়ারে একটু ঠান্ডা রাখার জন্য আমেরিকাই ইরানকে এক সময় যথেষ্ট সাহায্য করেছে। তার সাপ্লাই গোয়েন্দা দিয়েছিল, দপ্তর, অস্ত্র তার সাপ্লাই সেনা দপ্তর সমস্ত কিছু তারা তৈরি করে দিয়েছিল। হ্যাঁ করেছিল। এবং এখন যা পরিস্থিতি, তাতে ইরানের দুটো শক্তি দুদিক থেকে, উত্তরে আমেরিকা আর দক্ষিণ না পূর্বে থেকে জলপথে চীনের সহযোগিতা সে পাচ্ছে। এবং চীনের যে বেল্ট অ্যান্ড রোডস প্রোগ্রাম, যেটা আমেরিকার ভূ রাজনৈতিক এবং বাণিজ্যিক আধিপত্যকে চ্যালেঞ্জ করবার জন্য তৈরি করা হয়েছিল, এবং সেটার মূল জায়গাটা কিন্তু ইরানের কাছে, ইরানের ওপর দিয়ে গিয়ে ইউরোপে যাবে। এটা মাথায় রাখতে হবে, ইরানকে খুব দরকার চীনে। এই কারণে এখানে এই যুদ্ধ শেষ হবে না, এই যুদ্ধ এত তাড়াতাড়ি এভাবে শেষ হওয়ার নয়, ডিপ্লোম্যাটিক্যালি আসতে হবে সকলকেই। কারণ যেভাবে তেলের দাম বাড়বে, সবাই পুড়ে মরবে। আজ নয় কাল যুদ্ধে থামতেই হবে ট্রাম্পকে। এই যুদ্ধের আনএন্ডিং যুদ্ধ, না হলে চলতেই থাকবে। ইরানকে মেরে দেওয়া সম্ভব নয়, কারণ তার পাহাড় ডিঙিয়ে তাকে দখল করে সম্ভব নয়। আর বারবার প্রমাণিত হয়েছে যে খোমেনি বা আরো কয়েকজন শীর্ষ পর্যায়ের কাউকে মারলে ইরানের মানে পলিটিক্যাল ক্লাস মুখ থুবড়ে পড়ে না, বা যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাতে সে হারিয়ে ফেলে না। ফলে এই যুদ্ধ চলতেই থাকবে। আপাতত এটা বুঝেই ট্রাম্প একটা তাস খেললো জাস্ট, কিন্তু ট্রাম্প এমনই তাস খেললো যে তাসটা আমি 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 আপনার চ্যানেলে বলেই দিচ্ছি, তার নিজেকেই খুলে দিতে হবে। সে পারবে না রাখতে, তাকে এই তাস তুলে নিতে হবে। ট্রাম্পকে বেইজ্জত হতে হবে এটা প্রায় ধরে নিয়েই তিনি এটা করছেন, এবং কেন করছেন ট্রাম্পকে বেইজ্জত তার দিতে একটা হবে, এই ছোট্ট কথাটা আমি ইঙ্গিত। আপনার হ্যাঁ, ইউটিউবের মানে মানে আমি বলছি যে তার একটা ছোট্ট ইঙ্গিত ঠিক হচ্ছে, আছে কিনা জানি না। হ্যাঁ তার একটা ছোট্ট ইঙ্গিত এর মধ্যেই পাওয়া গেছে। কেননা ভেলাগুতো যখনই দেখা চাটার গেল মতো আমরা গল্প আর কি। আমরা যখনই দেখলাম যে শান্তি চুক্তিটা অনেকটা যুদ্ধবিরতি শুরু হয়ে গেল, শান্তি চুক্তির দিকে এগোচ্ছে সমস্ত বিশ্ব, এবং সমস্ত বিশ্ব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক সেই সময় ইসরায়েলের দিক থেকে এমন একটা ছোট্ট ছবি ফাঁস করে দেওয়া হলো, যেটাকে অনেকেই বলছেন যে সেটা একটা হুমকি, যে এর পরে আমরা আরো কিছু ফাঁস করে দিতে পারি। তার একটা নিদর্শন তারা দেখিয়ে দিল, যে তারা ফার্স্ট লেডি সম্পর্কে একটি আহ, ছোট্ট তারা একটি কেলেঙ্কারির ছবি তারা ফাঁস করে দিল। এবং সেটা থেকেই আবার দেখা গেল যে ট্রাম্প প্রায় আবার 180 ডিগ্রি ঘুরে আবার যুদ্ধের দিকে চলে গেলেন। এইটা খুব একটা অদ্ভুত সমাপতন বলা যেতে পারে। আপনার কি মনে হয়? দেখুন, এই ব্যাপারটাকে আমরা মিডিয়াতে যেভাবে এই কথাগুলো পাচ্ছি, তাতে যেন একটা একটা ব্যাপার প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে ট্রাম্পের পকেটে ইসরায়েল নয়, ইসরায়েলের পকেটে ট্রাম্প, মানে নেতানিয়াহুর একদমই তাই, পকেটে একদমই তাই। হ্যাঁ, মানে ট্রাম্প বন্ধক ট্রাম্প। হয়ে আছেন ইসরায়েলের কাছে কার্যত। হ্যাঁ, এবং শুধু তাই না, এটা কিন্তু কেন হলো, এটা কেন হলো তার পিছনে কারণ আছে। মিড টার্ম খুব এগিয়ে আসছে, আমেরিকাতে প্রবল জন অসন্তোষ বাড়ছে এই যুদ্ধের জন্য ট্রাম্পের বিরুদ্ধে। মার্কিন সেনেট বারবার বলছে আমরা এত টাকা দেব কেন। কিছুদিন আগে 200 বিলিয়ন US ডলার তাকে দিতে তারা চাইছিল না। তারা যে এই যুদ্ধটা চায় না, আমেরিকার জনগণ বা সেনেট বা সকলে একটা একটা কনসেনসাস ব্যবস্থা, তাদের বুদ্ধিজীবী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ পর্যন্ত কেউই চায় না যে আমেরিকা এইভাবে ইরানকে আক্রমণ করুক, কারণ কিছু ডাইরেক্ট লাভ নেই, লোকসান ছাড়া। অলরেডি আমেরিকার মার্কেটে সব জিনিসের দাম বেড়ে গেছে, শেয়ার বাজার পড়ে গেছে। তো এই কি লাভ, কার লাভ, কার জন্যে, এই প্রশ্নের উত্তর আমেরিকার জনগণ চাইছে জানতে, ট্রাম্প দিতে পারছে না। সো ট্রাম্প এখন একটা পলিটিক্যাল যাকে বলে দেউলিয়া
অবস্থার মধ্যে রাজনৈতিক দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থায় পড়ে গেছে, যখন কোনো উত্তর দিতে পারে না, কোনো রাজনৈতিক উত্তর তৈরি থাকে না, কোনো একটা পদক্ষেপের জন্য যুক্তি খাড়া করতে পারা যায় না। সেই শীর্ষে থাকলেও সেই রাষ্ট্রপ্রধানের তখন আর নিজেকে দেউলিয়া প্রমাণিত করা ছাড়া কোনো পথ থাকে না। তো ট্রাম্প বিশ্বের কাছে হাস্যকর, আর নিজের দেশের কাছে একটা দেউলিয়া রাষ্ট্রপ্রধান হিসেবে রাজনৈতিক ভাবে তার রাজনৈতিক দর্শনের দেউলিয়া, তার রাজনৈতিক ভাবনা চিন্তার দেউলিয়া তিনি অলরেডি প্রমাণ করে ফেলেছেন। এখন ট্রাম্প বেরিয়ে আসার রাস্তা পাচ্ছে না। এখন ট্রাম্প বেরিয়ে আসার রাস্তা পাচ্ছে না বলে একটা ওই যে মানে, ও তুমি আমাকে দেখবে না, কেউ আমাকে দেখবে না, তো সেই আমার কেন একটা মনে পড়ে যাচ্ছে, মানে মানে আমি আপনারা ডুববো মানে চ্যানেলের সবাইকে নিয়ে ডুববো, না না, আমি সবাইকে নিয়ে। আমার দর্শক বন্ধুদের কাছে আমি এটা ক্ষমা চেয়ে একটু মার্জনা চেয়ে আমি এটা মজা করবার জন্য বলছি। শোলেতে দেখেছিলাম ধর্মেন্দ্রকে বিড়ুকে যে হেমামালিনীকে পাবো না, তাহলে আমি ওপর থেকে ঝাঁপ দিয়েই মরবো, মানে ব্যাপারটা যেন এরকম। এই হরমুজ প্রণালী আমি পাচ্ছি না, তাহলে তোদের কাউকেই ঢুকতে দেবো না। আরে তোরা ওরা সারা বিশ্বে যদি হরমুজ প্রণালী থেকে তেল না নিতে পারে, টাকা দিয়েই হোক আর না দিয়েই হোক, ইরানের শর্ত মেনেই হোক আর না মেনেই হোক, যদি না পায় তাহলে গোটা বিশ্বের রান্নাঘর বন্ধ হয়ে যাবে। অলরেডি আমি আপনাকে এই কথাটা বাস্তবতা বোঝানোর জন্য কালকের তথ্য দিচ্ছি। ইউরোপের সমস্ত বড় এয়ারলাইন্সের 15-20% এয়ারলাইন্সের বুকিং বন্ধ হয়ে গেছে। প্লেন ওরা বন্ধ হয়ে যাচ্ছে ইউরোপে। ইউরোপের প্লেন ওরা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীর ব্যবসা বন্ধ হয়ে গেলে কে কাকে মারবে? নিজেই তো নিজে মরবে। তাহলে এটাকে সারা পৃথিবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আর আমেরিকার ভয় পেয়ে সবাই হাত হাত গুটিয়ে বসে থাকার মতো অবস্থা আছে। ঠিক স্পেনের যেটা করেছে না, স্পেনের রাষ্ট্রপ্রধান এবং স্পেনের যিনি পেড্রো স্যাnchez, সেনাপতি, পেড্রো হ্যাঁ, স্যাnchez। তিনি কি বললেন? হ্যাঁ, যে আপনার মতন মানুষের জন্যই এই অবস্থাটা তৈরি হয়েছে। এই সারা বিশ্বের কাছে নিজেকে হেকেল করা ছাড়া আমেরিকার নাম সুনাম ক্ষমতা সবকিছুকে ওই পারস্য সাগরে ডুবিয়ে না যাওয়া পর্যন্ত এই ট্রাম্প এখান থেকে যাবে না। অর্থাৎ উনি কানাগলিতে রাস্তা খুঁজছেন। এই হরমুজ প্রণালীকে আটকানো মানে কানাগলিতে রাস্তা খোঁজা। তাহলে এখন ইউরোপের আপনি হরমুজ যেটা প্রণালীকে বলছেন, আটকানো যাবে না। ইউরোপের সংকটটা আমাদের শুধু চীনের, তো চীনের প্রচুর স্টক রয়েছে, জাপানের প্রচুর স্টক রয়েছে, কোরিয়ার যথেষ্ট, মানে কোরিয়া মানে আমি এখানে সাউথ কোরিয়াকে বলছি, তাদের স্টক রয়েছে। ভারতের স্টক খুবই কম থাকলেও কিছু নিশ্চয়ই রয়েছে, দিন দশেকের তো তারা বলে আছে। তো কিন্তু ইউরোপের অবস্থাটা একদম সঙ্গীন, খুব খুব খারাপ অবস্থা। তো সেইখান থেকে তাদের বেরিয়ে আসার ইউরোপ একটাই জ্বালানি উপায়। সংকটে তো আজ থেকে ভুগছে না, ইউরোপ ইউক্রেন যুদ্ধের সময় থেকে ভুগছে। হুম। আপনি দেখুন ইউরোপের, পশ্চিম ইউরোপ, তাদের জ্বালানির মূল একটা বড় সোর্স ছিল গ্যাস। সে গ্যাস, সে পাইপলাইন রাশিয়া থেকে আসতো, সেটা বন্ধ করে এই ট্রাম্পের জন্য এটা করতে হয়েছে পুটিনকে। সবচাইতে এই কোটা যুদ্ধ এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সবচাইতে মানে নেপোয় মানে দই বলে একটা কথা আছে, রাশিয়া মারছে, দেখে দেখে মজা মারছে যে তোরা কত ঝগড়া করতে পারিস কর, আর আমি কত তেল বেচে ইনকাম করতে পারি দেখি। এখন একদম শেষ, রাশিয়ার তেল একদম ছাড়া ইউরোপ আসবে না। আমাদের সময় শেষ হয়ে আসছে সঞ্জয় বাবু। আমি শেষ প্রশ্নটা আপনার রাশিয়া ধরেই আমি করব আপনাকে। সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে খবর এসছে যে পাকিস্তানের মধ্যস্থতায় যে শান্তি চুক্তি ব্যর্থ হলো, এইবার সেখানে রাশিয়ার পুতিন ঢুকতে চাইছেন। পুতিন চাইছেন তার মধ্যস্থতায় শান্তি চুক্তি হোক। এইটা আপনি কিভাবে দেখছেন, যে পুতিন একদিকে যুদ্ধ করছে ইউক্রেনে? কিভাবে দেখছেন আপনি? সম্ভাবনা এখানেই বেশি প্রবল, মানে পজিটিভ আউটকাম পাওয়ার। কারণ পাকিস্তানের উদ্যোগে যে চুক্তি, যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, এটাকে আমি মনেই করি না আদৌ এটা পাকিস্তান করেছে। পাকিস্তানকে দিয়ে আমেরিকা করিয়েছে। মানে নিজের ফেস অফ বলে না, নিজের মুখ লজ্জা ঢাকাবার জন্য আমেরিকা নিজে বলতে পারছিল না। কারণ আমেরিকা যে পরিমাণ পরপর দুটো F-15 পড়ে যাওয়ার পর, নিজের ন্যাশনাল প্রাইডে ধাক্কা খাওয়ার পর, এবং যেভাবে ধাক্কা মানে মিসাইল ধাক্কা খাচ্ছে তেল আবিব প্রতিদিন,
যার ফলে মানে আমেরিকা যুদ্ধ চালিয়ে যেতে চাইছে না বা পারছে না, সিম্পল কথা। সেজন্য প্রতিদিন তার যে খরচ সেসব দেখে সে এখন একটা পালাবার মতো একটা রাস্তা খুঁজছিল, যার জন্য সম্মানজনকভাবে সে চেয়েছিল যে একটা ব্যবস্থা খুলে দেওয়া হোক। তাই জন্য পাকিস্তানকে এগিয়ে দিয়েছিল। কারণ পাকিস্তানের জিওপলিটিক্যাল গুরুত্ব এমন কিছু ছিল না বা নেই বা ভবিষ্যতেও থাকবে না যে সেই আমেরিকার ইরানের যুদ্ধ থামাতে হঠাৎ একটা বড় শক্তি হয়ে উঠেছিল, যে তার জন্য ইরানকে ভাবতে হয়েছিল বা আমেরিকাকে ভাবতে হয়েছিল, তা নয়। আসলে আমেরিকা এই ডিপ্লোম্যাসিটা করতে একটা জায়গা খুঁজছিল, কোথায় গিয়ে বসবে, যেটা ইয়েতে সম্ভব না, যার জন্য আমাদের একটা একটা নিরপেক্ষ কাছাকাছি দেশে বসা দরকার, ওটার জন্য হয়েছিল। কিন্তু সেই দেশটার কিন্তু কোনো পাওয়ার নেই, সেই দেশটার কিন্তু ইরানের ওপর সেরকম কিছু সে নেই। কিন্তু ইরানকে নিয়ে যদি মেডিটেট করতে চায়, মানে মধ্যস্থতাকারী হিসেবে চীন বা রাশিয়া, চীনের থেকেও রাশিয়া অনেক বড় ফোর্স। তার কারণ ইউ এখন বুঝে গেছে যে আমেরিকার জন্য রাশিয়ার সঙ্গে যুদ্ধ করলে তাদের ক্ষতি। ইউরোপিয়ান ইউনিয়ন চাইছে না রাশিয়ার সঙ্গে যুদ্ধ ওই ইউক্রেনের জন্য, অর্থাৎ পারস্পরিক সহাবস্থান চাইছে। অর্থাৎ বিশ্বকে শান্তিপূর্ণ দিকে নিয়ে যাওয়াটার প্রয়োজন সবাই এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। আর সেটার জন্য জিওপলিটিক্যাল সিচুয়েশনের মধ্যকেন্দ্রে বসে আছে রাশিয়া। এই সারা বিশ্বের মধ্যকেন্দ্রে ভূ রাজনৈতিক দিক থেকে এবং জ্বালানির উপর কন্ট্রোলের দিক থেকে এবং ইরানের ওপরে তার যে সমস্ত লজিস্টিক এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ইরানের সঙ্গে রাশিয়ার এখনো আছে, যেভাবে তাতে ইরান তার কথা শুনবে। কারণ যুদ্ধের পরেও একটা রিকনস্ট্রাকশনের ব্যাপার থাকবে, তখন কিন্তু ইরানের পাশে এসে দাঁড়াবে এই চীন, এই রাশিয়া, সেটা ইরান জানে। অতএব চীন তার কথা শুনে চলবে। রাশিয়া যদি কথা বলে তখন রাশিয়ার কথা ইরানও শুনবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটাই তো ট্রাম্পকে ট্রাম্প করবার মানে সবচেয়ে বড় মোক্ষম ডিপ্লোম্যাসি, মানে ডিপ্লোম্যাটিক চাল হবে যে পুতিন বলবে তুমি পারলে না, আমি পারলাম। রাশিয়া এই শেষ কথা বলছে, এটা দেখানোর সুযোগ এবং এটা রাশিয়া চাইছে, যার জন্য সে এগিয়ে এসছে। সম্ভাবনা আছে এবং আমরা তো অবশ্যই চাইবো বিশ্ব শান্তি এবং বিশ্বের এই পরিস্থিতি যাতে আমাদের অনুকূলে আসে, তার জন্য অন্তত যুদ্ধটা শেষ হোক। আমরা তো যুদ্ধ কেউ চাইছি না, কেউ চাইছে না, ইরানও চাইছে না, কেউই চাইছে না, এটা চাপিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প নিজেও চাইছে না, কিন্তু ট্রাম্পের পালাবার রাস্তা নেই। এটা হচ্ছে পালিয়ে যে বাড়ি চলে আসবে সে রাস্তাটা ট্রাম্পের নেই, শুধু ইসরায়েলের জন্য এই অবস্থা। ঠিক আছে সঞ্জয় বাবু, শান্তি চুক্তি চলাকালীন ইসরায়েল শান্তি প্রক্রিয়া ভঙ্গ করার জন্য লেবাননে বোম্বিং করেছিল। কারণ ইসরায়েলই চায় না একমাত্র শান্তি হোক। একমাত্র যিনি বলেছেন কিনা কিছুদিন আগে যে আমাদের সময়ের হিটলার ইউরোপের একটি দেশের রাষ্ট্রপ্রধান, তিনি একদম সঠিক বলেছেন। ধন্যবাদ সঞ্জয় বাবু, আমাদের সময় একদমই শেষ। আপনি অনেকটা সুন্দর আমাদের নানা রকম যুক্তি এবং তথ্য দিয়ে আমাদের দর্শকদের বোঝালেন যে এখন জিওপলিটিক্যাল অবস্থাটা কি, এবং আপনারা যারা এই অনুষ্ঠানটা শুনলেন আমার মনে হয় তাদেরই একটা অনেকটা ধারণা স্পষ্ট হলো, এবং আপনাদের মনের মধ্যে হয়তো কিছু কৌতূহল এবং প্রশ্ন সেই সঙ্গে জাগলো। তো আমরা চাইবো যে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই সেই প্রশ্নগুলো আমাদের লিখে জানাবেন, এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের এই চ্যানেল আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। আমাদের আরো উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।